সবচেয়ে আকর্ষণ তার অ্যাডামস অ্যাপেলের উপর তিল, যা সহজে মেয়েদের আকর্ষণ করে। আর ঠোঁটগুলো তো একেবারে গোলাপি। আর বডি, উফ, যা পরে তাই হট লাগে। কিন্তু মেয়েরা তো আশেপাশে যেতেই পারে না, সেই অ্যাটিটিউড। হ্যাঁ, এসব শুনে শুনে তার এখন মুখস্থ হয়ে গেছে। কিন্তু সে তো অন্য কিছু জানে, যা নিলয় খুব বাজেভাবে প্রেজেন্ট করে। তার নিজ ক্যারেক্টারটা নাভানের উপর চাপিয়ে দেয়। আর এটাও বলে রেখেছে অনেকে তাদের হিংসা করবে, আর সেটাই হলো। নেন্সির কথায় পুরো শিউর হয় সে আসলে শেহতাজ খান নাভানের লোক। হেরা নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে, তোমাদের ক্রাশ না ফ্রাশ, সে কত ক্ষমতার অধিকারী, আই ডোন্ট কেয়ার। এই মেহরিমা ইসলাম হেরা তার ধার ধারে না। নাভান এমন একটা ছেলে, তাকে পেতে তোমার 7 জন্মে সাধনা করা লাগবে। তুমি তার নখের যোগ্য না। নেন্সির কথায় বেশ রাগ উঠে হেরার। রুষা দম মেরে আছে। রোজ তো চোখ দিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না হেরার জন্য। এবার হেরা বলে ওঠে, তোমাদের ওই শেহতাজ খান নাভান আমার নখের যোগ্য না। আমি ওরকম মেয়ে বা ছেলের দিকে ফিরেও তাকাই না। সে নিজেও এসে যদি আমায় প্রপোজ করে, আমি রিজেক্ট করব। আই রিপিট, রিজেক্ট। মানে বুঝো? এবার পেছন থেকে তিতির যে নাভানকে নিজের গার্লফ্রেন্ড বলে দাবি করে, তার অবশ্য একটা কারণ আছে। নাভানের নামে এমন কথা শুনে বেশ রেগে যায় মেয়েটা। রাগী গলায় বলে ওঠে সে, শেহতাজের এমন অরুচি হয়নি তোমার মতো খাওয়া মালির দিকে নজর দিবে। কথাটা বেশ গায়ে লাগে হেরার। আসলে নিলয়ের সাথে এত মেশা উচিত হয়নি তাদের, তাই তো এত কথা হজম করতে হচ্ছে। কিন্তু ছেলেটা তো খুব ভালো। সে এবার তিতিরের দিকে তাকিয়ে বলে, কার রুচি কত নিচে যায় তার সময় বলে দিবে। একটা কথা আছে জানো তো, জ্ঞানীরা কখনো তর্ক করে না, সময় তাদের জবাব দেয়। জবাবটা তুলে রাখলাম বলে হেরা চলে যায়, সাথে রোজ ও রুষা। 1 মাস পর, ইন প্রেজেন্ট। অধীর গিটার হাতে নিয়ে মল চত্বরের কৃষ্ণচূড়া গাছের নিচে সুর তুলছে টুংটাং শব্দ তুলে। নাভান ক্লাবে গিয়েছে স্যারদের সাথে কথা বলতে। মূলত স্যার ও কমিটির লোক তাকে ডেকেছে। অধীরের সামনে তাদের দলের একটা ছেলে বিজয় এসে বলতে শুরু করে, ভাই, নতুন একটা মাইয়া আইছে, সবাই ক্রাশ ক্রাশ কইতাছে। আমিও দেখছি ভাই, ওই নিলয় তো মাইয়াডারে পটায় ফেলছে। পুরো ভার্সিটির স্টুডেন্টরা বলা বলি করতেছে নিলয়ের গার্লফ্রেন্ড নাকি মাইয়াডা। 1 মাসে সবাই ওই মাইয়ার প্রশংসা করতেছে। অধীর নির্বিকার সুরে বলে, তো কে কার গপ বপ তার জানার ইন্টারেস্ট নাই আমাদের। আরে ভাই, কথা এইটা না, কথা হইতাছে মাইয়াডারে নাকি কাজে লাগাইবো নাভান ভাইয়ের বিরুদ্ধে। থামে ছেলেটা। এবার বেশ মনোযোগ দেয় অধীর। কাহিনী কি, খুলে বল। ছেলেটি বলতে শুরু করে, ভাই, সবাই আলোচনা হইতাছে এবার নাকি ভিপি নির্বাচন করব মেয়েদের, যদি কেউ দাঁড়ায়, নয়তো কমিটিরাই নাকি একজনরে ঠিকঠাক করব। কোনো ছেলে নাকি দাঁড়াতে পারবো না, কারণ প্রতিপক্ষ দল নাই, নিলয় নাম বাতিল করছে। অধীরের কপাল কুঁচকে যায়। এবার সে অবাক হয়ে বলে ওঠে, মানে তাহলে নাভান? নাভান ভাই তো সবার উপরে। হ্যাঁ, যা কইব তাই হইব, কিন্তু এখন নাকি ওই মাইয়ারে ভিপির দায়িত্ব দেয়া হইব। নাভান ভাইও বাদ। মানে? হ ভাই। ক্যাম্পাস এরিয়ায় হেরা, রুষা আর রোজ সহ কিছু মেয়েরা হেরাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে, তাও চোখ বন্ধ করে। মেয়েটা ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে চোখ খুলে দেওয়ার জন্য, কিন্তু রুষা আর রোজ খিলখিল করে হাসছে। নিজের মাথায় ঠাস ঠাস করে কিছু ফাটতে ওর হুশ আসে। এই বজ্জাত মেয়েরা আজ তাকে ভূত বানাবে। পয়দা দিবস উপলক্ষে কিছুটা সমাদর যাকে বলে। হেরা চেঁচিয়ে বলে, এই না না, প্লিজ এমন করিস না, প্লিজ, খুব বাজে দেখতে লাগবে তো, তখন রাস্তা দিয়ে যাব কি করে? কে কার কথা শুনে? আটা ময়দা রং দিয়ে তাকে ভূতনি করে ফেলেছে। ছাড়া পেয়ে হেরা ছুট লাগায় সবাইকে ধরার জন্য, কিন্তু হেরার পেছনে যে পুলিশের হাতে বাঁধা 2টা কুকুর ছিল তা কেউ খেয়ালই করেনি। পুলিশ বেচারা সবেমাত্র পাছাটা চেয়ারে লাগিয়ে বসেছে, হাতে চাটা নিতে নিজের হাতে কুকুরের গলার বাঁধা রশিটা হালকা করে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো এদিক সেদিক জোহরি নজরে তাকে গুপ্তকারদের খুঁজে বের করছে। হেরার চিল্লানোর শব্দে কুকুর দুটো ফিরে তাকাতেই হেরাকে ছুটতে দেখে ঘেউ ঘেউ শব্দে ছুটে হেরার পেছু। তীব্র শব্দে নিজের দিকে কুকুর দুটোকে তেড়ে আসতে দেখে ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। সে জমের মতো ভয় পায় কুকুরদের। কুকুর আর হেরার মধ্যে 200 মিটারের প্রতিযোগিতা হচ্ছে।
দেখে পুলিশও তাদের পিছন ছুট লাগায়, কিন্তু বুঝতে পারে এভাবে হবে না। পকেট থেকে একটা শুট করে উপরের দিকে। সতর্ক বার্তা পেয়ে কুকুর দুটো থামে, কিন্তু হেরার তো থামার নাম নেই। সে একেবারের জন্য পেছন ফিরে তাকাচ্ছে না। তার মনে হচ্ছে এই ধারালো ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরবে তাকে। হেরা এমন ভাবে ছুটছে যে সামনে কে আছে তা খেয়াল করেনি। জাপটে ধরে। পিছন থেকে কেউ জাপটে ধরায় নাবান একটু সামনের দিকে হোঁচট খায়। এই মাত্র সৃজন ফোন করে এমন কথা বলে যার জন্য মেজাজটা তার খারাপ। তার উপর একটা ভিডিও দেখেছে। অধীর, তিতির, নেন্সি আরো কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল হল চত্বরে লেকটার সামনে। নাবান নিজের রাগ দমাতে না পেরে সামনে ফিরে তাকায়। নিজের সামনে এমন আটা ময়দা মাখা মেয়েকে দেখে খানিকটা ভ্রু কুচকায়। পরক্ষণে আবার সৃজনের কথা ও ভিডিওটার কথা মনে করিয়ে দেয়। হাতের চাঁদের স্টিকারটি বলে দিচ্ছে এই সেই মেয়ে, কিন্তু ভিডিওটা পেছন থেকে করায় মেয়েটার মুখ দেখা যায়নি। আর এই মেয়েরও মুখ দেখা যাচ্ছে না, রঙের কারণে চোখ ব্যতীত কিছু বোঝা যাচ্ছে না। নাবান নিজের হাত মুষ্টিবদ্ধ নিজের থেকে টান দিয়ে ছাড়িয়ে গালে পরপর দুইটা থাপ্পড় মারে। হেরা কুকুরের ভয় প্লাস আচমকা থাপ্পড়ে ভরকে যায়। কিছু বলতে যাবে তার আগে চুলের মুঠো ধরে তাতে দাঁত পিষে বলে ওঠে নাবান, টাকার গন্ধটা এত দামি যে নিজের সস্তা শরীর বিলিয়ে দিতে হয় বড়লোক ছেলেদের কাছে। নাবানের কথায় অহংকারের আগুন ছিল, চোখে ছিল অবজ্ঞা। সে তেজি গলায় বলে ওঠে, টাকার জন্য যদি শরীর দিয়ে খেলতে হয় তাহলে অভিনয়টা আর একটু ভালো করতে পারতি। এই শেহতাজ খান নাবানের সাথে লাগতে আসা এত সহজ হবে না। তোর মতো থার্ড ক্লাস মেয়ের। হেরার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে যেন। সে এখনো ভয়টা কাটাতে পারছে না, কিন্তু শেহতাজ খান নাবানের নাম শুনে সে কিছুটা অবাক হয়। এমন ভাবে তাদের সাক্ষাৎ হবে কল্পনার বাহিরে। হেরা ছলছল চোখে তাকায় নাবানের দিকে। কত ছেলে মেয়েদের সামনে তার চরিত্র তুলে কথা বলছে। আসলে নিলয় যেমন বলেছে লোকটা তেমনই, কিন্তু সে মুখে কিছু বলতে পারছে না। তাও অনেক কষ্ট করে কিছু বলতে যায়, যেহেতু জড়িয়ে ধরাটা ভুল ছিল তার। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, জড়িয়ে ধরিনি আমার পিছনে। রাগে নাবানের হাতের নীল রগগুলো ফুলে ওঠে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে যেন। নাবান হেসেছিল, এই হাসিটাই ছিল সবচেয়ে নিষ্ঠুর। মিথ্যা বলার আগে আয়নায় নিজের মুখটা দেখিস, আর আমার সাথে লাগতে আসা, ফলাফল ভালো হবে না তোর জন্য। হেরা আজ বুঝতে পারছে অপমান সবচেয়ে বেশি ব্যথা দেয় তখনই যখন তুমি নির্দোষ আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা খুব বেশি আত্মবিশ্বাসী, কিন্তু তুমি কিছু প্রমাণ করতে পারছো না। নাবান ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় হেরাকে। আচমকা ধাক্কা দেয়, নিজেকে সামলাতে না পেরে লেকে পড়ে যায় হেরা। নাবান হাত উঁচিয়ে বলে, শরীরের সাথে মনটাও পরিষ্কার করে নে এই লেকের পানিতে, বলে গটগট পায়ে প্রস্থান করে নাবান। হেরা রাগে অপমানে কেঁদে দেয়, কিন্তু এই কান্না লেকের জলের সাথে ধুয়ে যায়। রোজ আর রুষা দূরে ছিল, তাই তেমনটা শুনেনি, কিন্তু লাস্ট কথা দুজনেই ভালো করে শুনেছে। কিছু বলতে যাবে তার আগে প্রস্থান করে সবাই। অধীর ফোন নিয়ে আড়ালে সব জানাতে গেছে সৃজনকে। এত অহংকার নিয়ে মানুষ কিভাবে থাকে? সত্য চিনতে ভুলে যায়, পরিস্থিতি বুঝে না, কারো কাছে কৈফিয়ত জানতে চায় না, আর না কাউকে সুযোগ দেয় কারো সম্পর্কে না জেনে ট্যাগ লাগিয়ে দেয়া তার সম্পর্কে। হেরার মন বলছে এই অহংকারী ছেলেটা জানে না একদিন যখন সত্য সামনে আসবে তার অহংকারটাই হবে তার সবচেয়ে বড় কাঠগোড়ার দাঁড় করানোর হাতিয়ার। নাবান রাগে মাথা চেপে ধরে বসে আছে ক্লাবে। পাশে ঝিনুক, অধীর, সৃজন সবাই নিস্তব্ধ। ঘটনাটাই যে এমন, সৃজন একজনের থেকে খবর পেয়েছে নিলয় কোন মেয়েকে নাকি ভাড়া করেছে নাবানকে জড়িয়ে ধরবে, আর সাইড থেকে কেউ পিক তুলে তা ক্যাম্পাসের স্টুডেন্ট গ্রুপে সোশ্যাল মিডিয়াতে ছাড়বে। মেয়েটা এমন অভিনয় জিততে পারলে নাকি 5 লাখ টাকা দিবে নিলয়। হাফ টাকা নিয়েছে এমনটাও বলেছে, এবং ভিডিও দেখিয়েছে। এই ভিডিওটা নিলয় আর হেরা যখন আড্ডা দিচ্ছিল কফি শপে, তখন হেরার ব্যাগ থেকে পড়ে যায়, টাকা সব বের হয়ে আসে। তখন নিলয় মুচকি হেসে টাকা নিচ থেকে উঠিয়ে হেরার হাতে দেয়, আর তখন নেন্সি আর তিতির ভিডিও করে, আর সেই ভিডিওটাই নাবানকে দেয়া হয়। একজন প্রতিশোধ তুলে নিজের ক্রাশকে বাজে কথা বলার জন্য, তো আরেকজন নিজের ক্রাশের থেকে লাইফ থেকে হেরাকে সরানোর জন্য। আর এসব কারণে নাবান হেরার সাথে এমন বিহেভ করে। সত্যি নিলয় কিন্তু একটা মেয়েকে ঠিক করেছিল এমন ভাবে হেনস্থা করার জন্য, কিন্তু মেয়েটা আসতে লেট হয়। আর হেরার সাথে কুকুরের কাহিনীটা হওয়ার কারণে পরিস্থিতি পুরোই পাল্টে যায়। নিলয় হেরার সাথে নাবানের এমন কাহিনী হয়েছে শোনার পর রাগে তার হাত পা কাঁপছে। তার পছন্দের মানুষকে কিভাবে ওই নাবান অপমান করলো, কিন্তু এই কাহিনী হয়ে
খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার হেরা নাভানকে আরো খারাপ জানবে আর নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। এবার যা পিন দেয়া সে পরে দিবে। এখন নাভানদের কিছু বলা উচিত, তাই নাভানের ক্লাবে যায় সে। কিভাবে কি সমাধান হবে? অধীর ভাবুক স্বরে বলে। এর মধ্যে নিলয় ক্লাবে আসে। ঠাট্টা স্বরূপ বলে ওঠে, শেষ জিতটা আমারই হবে, চিন্তা করিস না অধীর। তুই অধীর আগ্রহ নিয়ে সব দেখতে পারবি। ওয়েট, ক্ষমতার বড়াই করিস না তোরা। এই ক্ষমতাই ছাড়তে হলো তো ঢাকা শহরের সবার আইডল শেহতাজ খান নাভানের। অধীর কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে নাভান গম্ভীর স্বরে বলে ওঠে, আমার ক্ষমতা দেখাতে হলে কারোর নাম প্রয়োজন হয় না, আমার নামই বলে দেয় আমার ক্ষমতা কতটুকু। নিলয় হাসে। এই চাল তো সে দিয়েছে যাতে দুজনই নির্বাচন থেকে বাদ পড়ে, কিন্তু স্টাইলিশ নিলয় তো জানে না নাভানের চুলের গোড়ায় গোড়ায় বুদ্ধি। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলে ওঠে নাভান, শেষ অবধি মেয়েদের সাহায্য নিতে হচ্ছে। তুই পুরুষ জাতির কলঙ্ক রে নিলয়। হেরে যাবি বলে তোর সো কল্ড কি 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 যেন, ও গফ, তোর গফ কি টানলি আমাদের মাঝে। নিলয়ের হাতের মুষ্টি বদ্ধ হয়ে যায়। সে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে বলে ওঠে, স্টপ, তোর মুখে আমি আমার হেরা ফুলের নাম শুনতে চাই না। ওকে বাজে কথা বলবি না একদম। বাহ বাহ, বেশ উন্নত হয়েছে তোর দেখছি। একটা মেয়ের জন্য প্লে বয় নিলয় হুমকি দিচ্ছে, তাও ঢাকা শহরের ক্রাশ আইডল সবার বস শেহতাজ খান নাভানকে। অধীর এবার ফাঁক দিয়ে বলে ওঠে, ভাই এবারের টেস্ট কি ভালো লেগেছে অনেক, তাই এত বড় কথা বলছিস? নিলয় ঠিকই ধরতে পেরেছে অধীর কি ইঙ্গিত করেছে। ওই তো তার রানিং গার্লফ্রেন্ড নেন্সিকে লিপ কিস করার সময় অধীর দেখে ফেলে। দুষ্ট অধীর বেলুন হাতে নিয়ে ফাটিয়ে বোম ব্লাস্ট বলে চেঁচিয়ে ওঠে। বেচারা নিলয় আর তার গার্লফ্রেন্ড নেন্সি লাফ দিয়ে ছুটে বের হয়। ইস, সেদিন সে কি হাসি, বেচারাদের সেই হয়রানি করিয়েছিল। অধীরের কথার পৃষ্ঠে নিলয় বলে ওঠে, স্টপ, তাকে অপবিত্র করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। সে পবিত্র ফুল। জীবনে আমি এই নারীর সংস্পর্শ ছাড়া আর কোনো নারীর দিকে তাকাবো না, শপথ করেছি। আমি তার হাতটাও স্পর্শ করিনি। আমার পবিত্র ফুলের নামে বাজে কথা বলে তোদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, বলে দিলাম। বাহ বাহ, নিলয় চৌধুরী 1 মাস হলো তার গার্লফ্রেন্ডের হাতটাও ধরতে পারেনি। কি ব্যাপার, ফিলিংস কি কমে গেল নাকি? নাভানের কথায় অধীর আর সৃজন হেসে মজা নেয়। অধীর বিদ্রুপাত্মক হাসি দিয়ে বলে, ভাই নিলয়, কলিকাতা হারবার লাগলে বলিস, আমি স্পন্সর করবনি। এবার নিলয়ের গা জ্বলে যায় যেন। সেও ঠাট্টা সুরে বলে, তোদের মতো নাকি যে মেয়ে মানুষ দেখে ফিলিংস আসবে না? আমার তো মনে হয় তোদের 72 লাখ নাই। সুন্নতে খাতনার সময় মনে হয় একটু বেশি কাটিং হয়েছে, তাই না? এবার অট্ট হাসিতেই দুই দলের ছেলেরা হেসে ফেলে। নাভানের ভয়ে তার দলের ছেলেরা মুখ টিপে হাসে। নাভান এবার নিলয়ের কানে কানে গিয়ে বলে, ফিলিংস আছে কিনা তা তাহলে দেখাতেই হয়। তা তোর সোকল্ড গার্লফ্রেন্ডকে দিয়ে শুরু করব নাকি? নিলয় যেন এবার হিংস্র হয়। নাভানের শার্টের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, একদম ওর ধারের কাছে যাবি না। হাটকে রাখ দেখি। দেখ নাভান, এটা রুলসের মধ্যে পড়ে না। স্যারদের ডিসিশন তুই আমার উপর চাপাচ্ছিস কেন? আমি কি দুধ ভাত খাই নাকি যে তোর চাল আমি বুঝি না? তুই মেয়েটাকে উস্কে দিয়েছিস, তা না হলে এমন কেউ নেই এই নির্বাচনে দাঁড়াবে। আর আমার নামে বদনাম রটাচ্ছিস ওই মেয়েকে দিয়ে, যাতে আমি সবার চোখে খারাপ হই। আর ওই মেয়ের সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরার? নিলয় যেন কথা খুঁজে পেল না। জড়িয়ে ধরা এটা যে তারও পছন্দ হয়নি, যে মেয়েকে 1 মাসে হাতটাও ধরতে পারেনি সে, আর নাভানের সাথে এক দেখাতে জড়িয়ে ধরে ফেলেছে। নিলয় তাও বলে ওঠে, দেখ, আমার পছন্দের মানুষ বলে বলছি না, মেয়েটা সব দিক থেকে পারফেক্ট, রেজাল্ট, ক্ষমতা, তাই স্যারদের পছন্দ হয়েছে। আমি জাস্ট সাথে ছিলাম, তাই বলে তুই আমার দোষ দিতে পারিস না, আর হেরাকে বাজে কথা বলতে পারিস না। টাকা খাইয়ে মেয়েটাকে রাজি করিয়ে এখন সাধু সাজতে চাচ্ছিস? নিলয় অবাক কণ্ঠে বলে, তোর ফালতু কথা অনেক শুনেছি। আমার হেরা ফুলকে
নিয়ে একটা বাজে কথা বলবি না। বলবো। কি করবি শুনি? নাভান রাগী গলায় বলে ওঠে। নিলয় চোখ দিয়ে যেন খুন করে ফেলেছে নাভানকে। দুই সুদর্শন পুরুষকে ভয়ানক লাগছে এখন। মনে মনে নীরব যুদ্ধ চলছে তাদের মধ্যে। তুই আমাদের মাঝে হেরাকে টানবি না বলে দিলাম। তোর হেরা না ফেরা, তুই তাকে জড়িয়েছিস, এখন কিচ্ছু করার নাই। বাকি দ্বন্দ্ব তার সাথেই হবে। তুই ভুল করছিস নাভান। ওকে, তোর যেহেতু ভালোবাসার মানুষ, তাই তোকে একটা সুযোগ দেই। চল একটা বাইক রেস খেলি। তুই জিতলে তোর গার্লফ্রেন্ডের থেকে আমি দূরে সরে যাব, তাকে নিয়ে কোনো আলোচনা করব না। নির্বাচন থেকেও সরে যাব। আর আমি জিতলে আমার যা ইচ্ছে তাই করব, তুই কিচ্ছু করতেও বলতে পারবি না। ঘটনাটা আবার পুনরাবৃত্তি করছিস না নাভান? পাশ থেকে সৃজন বলে ওঠে। উত্তরে নাভান বলে, না, তখন বাঁচাতে করেছি আর এখন মারতে করছি। সবার সামনে নিলয় পিছ পাও হতে পারছে না। অজ্ঞতা রাজি হতে হয় তাকে। অধীর একটা স্ট্যাম্প সামনে রেখে বলে, নে মামা সই কর। তুই শালা গিরগিটির থেকে ভয়ঙ্কর, কখন রূপ বদলাতে পারিস কে জানে। দাঁতে দাঁত পিষে সব সহ্য করে নেয় নিলয়। সন্ধ্যা রাত তখন 6টা ছুঁই ছুঁই। বাইক নিয়ে রেডি সব ছেলে পেলে। তখন একটা বাইক স্পিড নিয়ে ছুটে আসে তাদের দিকে। সবাই ভরকে যায়, মনে হচ্ছে এই উপর দিয়ে উঠিয়ে দেবে আর সবার টিকিট কাটা হয়ে যাবে। কিন্তু তা হলো না। তাদের ছুঁই ছুঁই অবস্থায় বাইকটা হার্ড ব্রেক করে তাদের সামনে। বোঝাই যাচ্ছে পাকা একজন রেসার। আজ সৃজনও অধীর নিলয়ের মতো পোশাক পরেছে। এক একটাকে পুরাই ঝাঁকানাকা লাগছে। মনে হচ্ছে তাদের দিক থেকে চোখ সরানো মেয়েদের বিরাট বড় লস প্রজেক্ট হয়ে যাবে। তাকিয়ে থাকলেই বরং লাভ। এমন সৌন্দর্য দেখার অধিকার কেবল রমণীদের। হেলমেট খুলে লম্বা চুলগুলো ঝাঁকিয়ে দেয় নিলয়। তার এই লুকে মারাত্মক সুন্দর লাগছে। মনে হচ্ছে একজন পাকা রেসার। লাইফ জ্যাকেট পরে নিজেকে একদম রেডি করেছে সে। এই রেসের সময় অনেকেই উপস্থিত থাকে, কিন্তু হাই, যার জন্য এত আয়োজন, যাকে নিয়ে এই দ্বন্দ্ব, সে কিচ্ছুটি জানে না। নাভান তো গত বছর নির্বাচন থেকে এসব দায়িত্ব থেকে বের হতে চেয়েছিল, কিন্তু তার মায়ের কারণে, কমিটির কারণে তাকে থাকতে বাধ্য হতে হয়েছে এই বেড়াজালে। সে তো এই দায়িত্ব চায় না, যে দায়িত্বে থাকা অবস্থায় কারো ভুল দেখলেও সমাধান খুঁজে বের করতে হয়, সামনাসামনি কিছু বলতে পারে না। সে তো চায় যারা অপরাধ করবে তাদের জনসম্মুখে এনে বেদরুম কেলানি দিতে, যাতে একজনকে দেখে 10 জনের শিক্ষা হয়। তার এমনি যে নাম খ্যাতি রয়েছে তাতেই হবে, নির্বাচনে দাঁড়াতে হবে না, আর না ভিপির পদে। ঢাকা শহরে তার সামনে দাঁড়িয়ে কথা বলা তো দূর, আড়ালেও কিছু করতে পারে না কেউ। এমন ক্ষমতা বানিয়েছে শেহতাজ খান নাভান নিজের নামের উপর। ছেলেদের কেউ না দাঁড়ালে বা কোনো প্রতিপক্ষ না থাকলে তা যে কোনো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কাছে চলে যাবে সেই দায়িত্ব। মূলত কর্তৃপক্ষ দেখতে চাচ্ছে মেয়েদের সুযোগ দিয়ে, তাদের পিছিয়ে রাখতে চাচ্ছে না। ছেলেদের মতো তারাও পরিচালনা করবে, সেই প্রশিক্ষণ দেবে কর্তৃপক্ষ। আর নিলয় প্রতিপক্ষ দল থেকে সরে আসায় নির্বাচনটি হবে না, তার দল থেকে কেউ দাঁড়াবে না। আর নিয়ম অনুযায়ী নাভানকেও সরতে হচ্ছে। শেহতাজ খান নাভান সরে আসতো, কিন্তু যে শুনেছে মেয়েটিকে টাকা দেয়া হয়েছে নিলয়ের হয়ে কাজ করতে, তখনই তার মেজাজ খারাপ হয়ে গেছে। অবশ্য এই কথা নিলয়ের এক্স বলেছে নাভানকে। তার একটা ভিডিও দিয়েছে, ব্যাস হয়ে গেল গোলেমালে গন্ডগোল। নাভান গত বছর অনেক মেয়েদের বলেছিল নির্বাচনে দাঁড়াতে, কিন্তু কারো ওইরকম সাহস বা দক্ষতা নেই। আর নিলয় তো ছিলই, তখন আটকে রেখেছিল সবাইকে। নিলয় নাভানের কাছে বলেছিল তার কাছে ক্ষমতা দিতে, কিন্তু নাভান জানে নিলয়ের ক্যারেক্টার কেমন। অনেকবার এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। নিলয় বুঝে গেছে সে এবারও জিততে পারবে না। আর হেরা তো এখন তার হাতের মুঠো। হেরা জিতা মানে সে জিতা। 80% উস্কিয়ে তাও সে দিয়েছে। নাভান এমনিতে মেয়ে জাতির দ্বন্দ্বে জড়ায় না কোনো এক কারণে, কিন্তু না, এই মেয়েকে সে শিক্ষা দিবে। তাকে হারাতে এত কিছু করেছে, এ শেষ দেখে ছাড়বে সে। হঠাৎ আরেকটা বাইক ফুল স্পিডে আসে নিলয়ের দিকে। 1 সেকেন্ড হেরফের হলে নিলয়ের অস্তিত্ব থাকবে না। নিলয় ভাবলেশীন ভাব ধরে দাঁড়িয়ে মুচকি হাসে। বাইকটা নিলয়ের সামনে এসে সোজা দাঁড়িয়ে যায়। এখন বাইক আর নিলয় বরাবর হয়ে যায়। নাভান বাইক ঘুরিয়ে দাগের উপর রাখে, কটাক্ষ করে বলে নিলয়ের উদ্দেশ্যে,
তা মরার ভয় এত যে একেবারে শুটকুট পড়ে এলি? উত্তরে নিলয় হাসে। থাকবি তো, এখনো বিয়ে হয়নি, বাসর হয়নি, এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নাই। নাবান মুখে বিদ্রুপ হাসি রেখে বলে, শয়তান এত সহজে মরে না, ভালো হবার চান্স দেয় আল্লাহ। আজকাল নিজেকে কি ফেরেশতা ভাবছে নাকি শেহতাজ খান নাবান? নিলয়ের কথার জবাবে নাবান বলে ওঠে, আপাতত এতটুকু শয়তান হতে চাই, কারো গার্লফ্রেন্ডকে আমার পায়ের কাছে ফেলতে চাই। ইস, কি একটা কথা বলেছে নাবান। মুহূর্তেই নিলয়ের চোখ মুখ শক্ত হয়ে যায়। একে একে সবাই দাঁড়ায় যার যার পজিশনে। নিলয় আর নাবান, সাথে অধীর আছে। নাবানকে তো পুরোই হিরো লাগছে। সে সিম্পল সাদা হাফ হাতার টি শার্টের উপর ছাই রঙা শার্ট পরে এসেছে, যার বোতাম সবগুলো খোলা। ভিতরে টি শার্ট দেখা যাচ্ছে সম্পূর্ণ, যা আরও সুন্দর দেখতে লাগছে। হেলমেট পরে গিয়ার ওঠাতেই ধোঁয়া ওঠে চারদিকে। সময়ের সাথে সাথে বাইক চলতে শুরু করে। চারিদিকের মানুষ তো নাবান নাবান বলছি, আর কিছু মানুষ নিলয়, আর কিছু অধীর। সবার চোখে যেটা রেস, কিন্তু আসলে এই রেসে রয়েছে অন্ধকার যুক্তি, যা কেবল তারাই জানে। নিলয় অনেকটুকু এগিয়ে অধীর নাবানের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, হেরে যাবি? আমার 100 টাকার স্ট্যাম্পটাও ফাও গেল রে। আগে জানলে 100 টাকা মিসকিনকে দিতাম, সোয়াব হতো শালার। নাবান মৃদু হেসে গিয়ার সর্বোচ্চ উঠিয়ে দেয় এক টান। বাতাসের গতিতে নিলয়কে ফেলে যায় হঠাৎ। দাঁড়িয়ে হাত দিয়ে বিজয় নিশানা দেখায় নাবান। ব্যাস, নিলয়ের পাছা লাল হয়ে যায় এতে। একবারের জন্য সে চ্যাম্পিয়ন হতে পারে না। এর জন্য অবশ্য বাহির থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, কিন্তু তাতেও ফলাফল শূন্য। অধীর বাইক সাইডে রেখে হেলমেট খুলে হাত দুলিয়ে নাচতে নাচতে নিলয়ের সামনে আসে। 32 পাটি দাঁত বের করে হাসি দেয়। সৃজন ছোট্ট সাউন্ড বক্সে গান ছেড়ে দেয়। ব্যাস, আগুনে ঘি পড়েছে। নতুন বছরে নতুন বাস, খেতে মজা 12 মাস। অধীরের কথা শুনে নাবান বলে ওঠে, বুদ্ধি যতটুকু হয়েছে ততটুকু বাস কি হয়েছে? তোর বাপের টাকায় ডিম দুধ বাদাম কোনো কাজে দেয়নি রে। কি রে, বল কি হয়েছে? ওই ভাইয়াটা তখন তোর সাথে এমন করলো কেন? বাসায় এসে থ মেরে বসে আছে সেই কখন থেকে হেরা। রোজ রুষা কখন থেকে জিজ্ঞেস করেই যাচ্ছে কি হয়েছে, কিন্তু হেরা একটাও কথা বলেনি। বলবে কি করে? রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তখন হেরাকে পানি থেকে উঠিয়ে আনে রোজ রুষা, সাথে ঝিনুক ছিল। সে সবটাই দেখেছে। একটা মেয়ে যতই খারাপ হোক না কেন, তাকে ওই অবস্থায় সাহায্য করবে না এমন মেয়ে ঝিনুক না। নিজের শরীরের জ্যাকেট খুলে তাকে একটা রিক্সা এনে দিয়ে বলেছিল বাসায় চলে যেতে। হেরাও কিছু বলেনি, চুপচাপ বাসায় চলে এসেছে। রোজ বুঝতে পারে এই মেয়ে আজ কিছু বলবে না, তাই ফোন নিয়ে অন্য রুমে চলে যায়। এদিকে আয়, তোর গালে বরফ দিয়ে দিই। গালে ছাপ বসে গেছে। বেটা শয়তান হিরো, এত সুন্দর ছেলে, অথচ আচরণটা একদম পুরনো নোকিয়া চার্জারের মতো। শালা ভার্সিটিতে পড়িস, আবার নেতা ফেতা, কিন্তু ম্যাচুরিটি এখনো প্লে গ্রুপের বাচ্চাদের মতো। জানিস না মেয়েদের গায়ে হাত তুলতে নেই? শালা, তোর বউ যাতে তোকে বাসর করতে না দেয়, অভিশাপ দিলাম। আল্লাহ এই দুয়াটা কবুল করে নিয়েন, তাহলে একটা বিড়ি ঘুর করে একটা বিড়ি খাওয়ামো, তাও ব্যানসন। হেরাকে সান্ত্বনা দেওয়ার ভান করে বলে ওঠে রুষা, থাক বোন, কান্দিস না, তোরে একটা হাওয়াই মিঠাই বেশি খাওয়ামো, আমার ভাগেরটাও দিমো, তাও কান্দিস না। হেরা মনে হয় এই দুনিয়াতেই নেই। রোজ এসে রুষাকে সব বলে। সে নিলয়কে ফোন দিয়েছিল আর তার কাছ থেকে সব জানতে পারে। নিলয় তাদের বলেছে হেরাকে নিয়ে বের হতে, তারা মিট করবে। হেরা প্রথমে যেতে রাজি হয়নি, কিন্তু রোজ আর রুষার কারণে যেতে হচ্ছে। সে মন খারাপ করে আছে বলে 2 বদের হাড্ডিও মন খারাপ করে বসে আছে। সারাদিন কিচ্ছু খায়নি অবধি। রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে হেরা ও নিলয়। নিলয় প্রথমে মুখ খুলে, প্লিজ হেরা, কথা বলো, আমার খুব খারাপ লাগছে। তোমার নীরবতা আমার ভালো লাগছে না হেরা। হেরা নিশ্চুপ। সব দোষ আমার জন্য তোমাকে এত কথা শুনতে হচ্ছে, আর তার জন্য তুমি আমার সাথে কথা বলছো না। হেরা এবার নিলয়ের দিকে তাকায়। ছেলেটা তার জন্য কেমন ব্যাকুল হয়ে থাকে সব সময়। ক্যাম্পাসে সারাক্ষণ তাকে সময় দেয়, তার কত কেয়ার করে। কেউ কিছু বললে প্রতিবাদ করে। হয়তো ওই সময় সে উপস্থিত থাকলে শেহতাজ খান নাবানকে কিছু বলতো, তার হয়ে প্রতিবাদ করত। কিন্তু সে তখন ছিল না বিধায় ওই শেহতাজ খান নাবান তাকে থাপ্পড় মেরেছে। আর এখন সেই খবর শুনে ছেলেটা কেমন করছে,
হয়তো ভাবছে তার জন্য এমনটা হয়েছে, নিজেকে অপরাধী করছে। কিন্তু না, সবাই যেটা ভাবে সেটা তো না। তাদের কুরুচিপূর্ণ কথায় সে ধার ধারে না। তারা খুব ভালো বন্ধু। হেরা নিলয়ের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, দেখুন নিলয় চৌধুরী, আপনি কেন নিজেকে দোষী ভাবছেন? আপনি যা করেননি তার জন্য নিজেকে দোষী মনে করার দরকার নেই। কেউ আপনার নাম নিয়ে গল্প বানাতে পারে, কিন্তু সেটা সত্য নয়। আমার আপনার মধ্যে কোনো বাজে সম্পর্ক নেই, সেটা আমি আর আপনি জানি। এখন কে কি বলল তাতে আমাদের সমস্যা না থাকলে কে কি বলল তা শুনবেন কেন? পিছনে অনেকেই অনেক কথা বলবে, তাই বলি কি আপনি যে যা বলছে তাই হয়ে যাচ্ছেন? নিলয় মন খারাপ করে বলে, কিন্তু আমার মন যে অশান্ত হয়ে উঠছে, আমি কিভাবে ঠিক থাকবো? আমার নাম করে তোমায় বাজে কথা বলেছে, আর আমি কিছু করতে পারছি না। হেরা কোমলভাবে এই প্রথম নিলয়ের হাত ধরল। নিলয় চমকে তাকায় তার দিকে। হেরা বলে ওঠে, মন শান্ত হওয়ার জন্য সবসময় সব দোষ নিজের কাঁধে নেওয়ার দরকার নেই। আপনি নির্দোষ, আর আপনি নির্দোষ থাকার সাহস মনে রাখবেন। মানুষ যা বলেছে সেটা তাদের মনোভাব। আপনি নিজের সত্য থাকেন। নিজেকে দোষারোপ করে আপনি নিজেকেই ক্ষতি করবেন, অন্যরা মজা নেবে সেটা দেখে। থেমে আবার বলে হেরা, চিন্তা করবেন না, যে ক্ষমতার বড়াই ও শেহতাজ খান নাবান করে, তার ওই ক্ষমতা অহংকার আমি ধূলিসাৎ করব, এটা আমার প্রমিস। কিন্তু হেরা, আমার ভয় করে তোমার জন্য। আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি নিলয় চৌধুরী। নিলয় আমতা আমতা করে বলে, তুমি ওই নাবানের থেকে দূরে থাকবে প্লিজ। আমার সহ্য হবে না তার কাছে গেলে। রোজ হেসে বলে ফেলে, বাহ বাহ, কি ব্যাপার, চুইংগাম হিরো মতলব কি? নিলয় মাথা চুলকায়, কি বলবে বুঝতে পারে না। রোজ আবার বলে, এত জেলাসি কিন্তু ভালো লক্ষণ না চুইংগাম হিরো। বেচারাকে এখন রোজ আর রুষা চুইংগাম হিরো বলে সম্বোধন করে, তাতে অবশ্য নিলয়ের ভালোই লাগে এখন। হেরা বিরক্ত চোখে তাকিয়ে বলে রোজের উদ্দেশ্যে, দেখ, আবার মিস্টার নিলয়কে বিব্রতিকর অবস্থায় ফেলছিস। ফ্রেন্ড হিসেবে সে আমায় গাইড করতেই পারে, তোরা বাজে কথা বলবি না একদম। ফ্রেন্ড না, এটা হেরার মুখ থেকে শুনতে আর ভালো লাগে না। মেয়েটা কি বোঝে না তাকে সে পছন্দ করে, নাকি বুঝেও না বোঝার ভান করে? নিলয় হালকা হাসি দেয়। রাতের নির্জন জায়গায় 3টা বাইক দাঁড় করানো। 3জন বাইকের উপর শুয়ে আছে, এক পায়ের উপর আরেক পা দিয়ে। মূলত তারা চন্দ্রবিলাস করতে এসেছে। মাঝে মাঝে এই জায়গায় আসে তারা 3 বন্ধু। একটা 10 কি 12 বছরের ছেলে চায়ের কাপ এনে দেয় তাদের সামনে। এই যে ভাইজানরা, এই নেন আদা চা। অধীর হেসে বলে ওঠে, কি রে বিচ্ছু, তুই এমন মজার চা কই থেকে বানানো শিখেছিস? উত্তরে বিচ্ছু ছেলেটি বলে ওঠে, আরে আমার আম্মার কাছ থেকে। এবার নাবান উঠে বসে, তা বিচ্ছু, তোর মা এখন কেমন আছে? ভাই, মায় অনেক ভালো আছে, তোমারে যাইতে কয়, তুমি তো অনেক দিন যাও না, আর খালাম্মায়ও যায় না। নাবান আদুরে স্বরে বলে, তোর অ্যাডভোকেট খালাম্মা অনেক বিজি, তাই যেতে পারছে না, আমি যাব সময় করে। ছেলেটি হাসি দিয়ে চলে যেতে নিলে নাবান আবার বলে ওঠে, বিচ্ছু, তোর পড়াশোনার অবস্থা কেমন? ভাইজান, খুব ভালো চলতাছে, আমি বড় হইয়া তোমার মতো মেস্তরি হমু। অধীর বেশ আগ্রহ নিয়ে বলে, মেস্তরি মানে? হ ভাইজান, ভাই যেমন হুন্ডা ঠিক করে নতুন হুন্ডা বানায়, আমি তেমন মেস্তরি হমু বলে ছেলেটা ছুট লাগায়। অধীর নাবানের দিকে তাকিয়ে হাসে, শেষমেশ মেস্তরি, ডিগ্রিওয়ালা মেস্তরি, আজ থেকে ইঞ্জিনিয়ার মোড অফ মেস্তরি মোড অন বলে অট্ট হাসিতে ফেটে পড়ে। সেখানে 3জন আড্ডা দিয়ে শপিং মলে চলে যায় অধীরের জন্য ফোন কিনতে এসে কিছু শপিং করে অধীর আর সৃজন। আ রুষা চিল্লিয়ে, না অধীর চিল্লিয়ে। লাইফ আপডেট, অধীরের গোপন জিনিস আর গোপন থাকলো না। রুষা আ, অধীর না বলে তো দেয় এক চিৎকার। ট্রায়াল রুমে দাঁড়িয়ে শার্ট খুলে যে প্যান্টের চেন লাগাতে যাবে, তখনই একটা মেয়েকে দেখে 2 হাত দিয়ে ঢেকে ফেলে নিজের মেন পয়েন্ট। অধীরের কাছে এটাই একটা পুরুষের মেন পয়েন্ট, যা থাকলে সে পুরুষ, না থাকলে তালিওয়ালা লোক। তাই তো এটাই সবার আগে। দরজা খোলা দেখে অধীর জলদি দরজা টেনে ধরে। আরে, এই দরজার সিট কিনে দেখি খুলে গেছে,
আর তার জন্য মেয়েটা তার ইজ্জত দেখে ফেলেছে। যত শক্তি আছে দরজা টেনে ধরে আছে অধীর। শপিং মলটাতে সব কিছুই আছে, ঢাকার খুব নামি দামি শপিং মল এটা। রুষা বোরিং ফিল করছিল বলে হাঁটতে হাঁটতে 3তলা শপিং মলে চলে আসে। সারাদিন পর খেয়েছে তারা, মনটা ভীষণ খারাপ ছিল হেরার জন্য, তাই না খেয়ে একটু কষ্ট দিবস পালন করেছিল। কিন্তু নিলয় এমন ভালো রেস্টুরেন্টে এনেছে আর খাবারগুলো সেই ছিল, তাই তো ইচ্ছে মতো পেট পুজো করেছে। পেট শান্তি তো দুনিয়া শান্তি। হঠাৎ পেটে মোচড় দেওয়ায় ওয়াশরুম খুঁজছিল, একজন কর্মচারীকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিয়েছে ওয়াশরুম আর ট্রায়াল রুম, বুঝতেই পারছে না কোনটা। লোকটি দেখিয়ে দিয়েছে ডানে, রুষা গেছে বামে। নেপালে তো ওয়াশরুম আর ট্রায়াল রুম কত সুন্দর, এখানের পরিবেশে সে নতুন তাই বুঝতে পারছে না। এর মধ্যে সাইনবোর্ডে তো দের লেখা, আগে পিছনে ছেলে না মেয়ে তা মুছে গেছে, মূলত রং উঠে গেছে। রুষা 2-3টা ধাক্কা দেয়, সবগুলো বন্ধ। একটা একটু ফাঁকা দেখে যে ধাক্কা দেয় তখনই সে সিনারি দেখে ফেলে। বেচারি সিনারি দেখে অজ্ঞান হয়ে গেছে। ভাবা যায় যে মেয়েটা সিনারি দেখার জন্য পাগলামি করত, সেই মেয়েটা সিনারি দেখে অজ্ঞান হয়ে গেছে। রুষা যদি সজ্ঞানে থাকতো তাহলে হয়তো বলতো, ভণ্ড জয় আমির তো সিনারি দেখাবে বলেছে, সত্যি কি দেখিয়েছিল নাকি? আচ্ছা, অন্তু কি তার সিনারি দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল? প্রশ্ন থেকে যায়, কিন্তু উত্তর কে দেবে? অন্তু, জয় নাকি লেখিকা তেজা আফা? এদিকে রুষার চিল্লানো শুনে রোজ ছুটে আসে। সে তার পিছু পিছু বের হয় রেস্টুরেন্ট থেকে। হেরা আর নিলয়কে স্পেস দিয়ে চলে আসে তারা। সৃজনও ছুটে আসে। দুইজন দুই মোড় থেকে আসতে ঢুকতে যাবে তখন স্লিপ খেয়ে রোজের ওপর পড়ে সৃজন। সৃজন নিজেকে সেভ রাখার জন্য সামনের ব্যক্তিকে ধরতে গিয়ে অজায়গায় হাত দিয়ে দেয়। রোজের বেহাল অবস্থা, চোখ মুখ খিচে আছে মেয়েটার। সৃজন উঠতে যাবে তখনই তার হাতে নরম কিছু লাগতেই রোজ চিল্লিয়ে ওঠে। সৃজন উঠতে যাবে তখন হাতে নরম কিছু লাগতেই রোজ চিল্লিয়ে ওঠে। থতমত খেয়ে যায় সৃজন। ছেলেটা একেবারে ঘেমে গেছে। এমন পরিস্থিতিতে কোনো দিন পড়বে তা ভাবতে পারেনি সে। সে উঠে হুড়মুড়িয়ে চলে যায়। ওই অধীরের কি হয়েছে তা পরে দেখা যাবে, আগে পাবলিকদের কেলানি থেকে বেঁচে ফিরুক সে। মনে মনে দোয়া পড়ে ছুট লাগায় ছেলেটা। লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রোজ উঠে নিজেকে স্বাভাবিক করে। মেয়েটার বুক ধরফর করছে, নিজের সাথে কি হয়ে গেল তা ভুলে ছুটে গেল প্রাণপ্রিয় বান্ধবী রুষার কাছে। এর মধ্যে মলের লোকজন তাদের কাছে আসে, ধরাধরি করে মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ইতিমধ্যে নিলয়ও হেরা তাদের কাছে যায়। রুষা চোখ তুলে তাকাতে সে চারিদিক তাকিয়ে দৌড় দেয়। সবাই ব্যাককল হয়ে যায়। হলোটা কি? হেরা ও রোজও ছুটে তার পিছু। রাস্তায় নামতেই হেরা চিল্লিয়ে ওঠে, রোশন রানী থাম বলছি। হচ্ছেটা কি? ব্লাশন স্টিকার লাগাতে চাস গালে? তো দৌড়া। মেয়েটি বোধহয় এবার থামলো। হাঁপাতে হাঁপাতে দাঁড়ায় রুষা। রোজ দৌড়ে এসে দেয় এক লাথি রুষার পিছনে, কিন্তু সঠিক সময়ে সরে যেতে ব্যর্থ হয় রোজ। রাগী গলায় মেয়েটি বলে ওঠে, শালি কুত্তার মতো দৌড়ানি খাওয়ালি কেন? এই দৌড়টা স্কুলে খেলার সময় দিলে নিশ্চিত প্রাইজ আনতে পারতাম। ওই শালি কুত্তা কিরে, জগ বলবি জগ। রুষার কথায় রাগ হয়। রোজ বলে ওঠে, রাগ তোর ইংরেজি, শালি তোর জন্য আজ আমার ঠোঁট ভার্জিনিটি হারাইছে। রুষা যেন ভাবলেশীন, তার ঠোঁটের বিষয়টা যেন তুচ্ছ। সে যা হারিয়েছে তা কিভাবে ফেরত পাবে? রুষা কাঁদো কাঁদো কঞ্চে বলে ওঠে, তোর ঠোঁট আর আমার চোখ তার ভার্জিনিটি হারাইছে। যা সিনারি দেখছি, এই জীবনে এমন সিনারি দেখি নাই আমি, বলে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। হেরা দুটার মাথায় চাপড় দিয়ে বলে, দুইটাকে কাল পাবনায় পাঠাবো, বলে টেনে নিয়ে যায়। নিলয়কে মেসেজ দিয়ে তারা বাসার উদ্দেশ্যে গাড়ি ঠিক করে বাসায় আসে। নিলয় কি ভাবছিস? ক্লাবে দুই বন্ধু নিলয় ও সিয়াম বিয়ার খাচ্ছে। ও সব কথা বলছে, এতদিন কি কি হয়েছে। সিয়াম এতদিন ছিল না, সে তার গ্রামের বাড়ি গিয়েছে বেড়াতে। এসে এত কিছু শুনে অবাক। নিলয় এক চুমুক বিয়ার খেয়ে বলে ওঠে, ওই মেয়েকে আমার চাই দোস্ত, ওই মেয়েকে আমার চাই। নিলয়কে উদ্দেশ্য করে বলে ওঠে সিয়াম, বন্ধু আমার তাহলে সত্যি প্রেমে পড়েছে? প্রেম নাকি জানি না, তবে ওই মেয়েকে দেখলে আমার খারাপ কোনো ইচ্ছে জাগে না। মেয়েটা এমনই রে, কিন্তু তোকে পাত্তা দিচ্ছে না। ব্যাপারটা অন্যরকম না? নাকি কেউ আছে লাইফে?
উত্তরে নিলয় বলে, না ওইসব নাই, আমি সব জেনেছি। এসব রাজনৈতিক বিষয়ের সাথে জড়ালি কেন মেয়েটাকে? আমি জড়াতে চাইনি, কিন্তু তাও জড়িয়ে গেছে। ওরও ইচ্ছে ছিল। যখন দেখলাম হেরার ইন্টারেস্ট আছে তখন ভাবলাম আরেকটু উস্কে দিই। আর আমি জানি এবার ওই শেহতাজ খান নাভানের জন্য আমি হারবো, আর তাকে হারাতে আমার যা যা করা লাগে আমি তাই করব। নিলয়ের কথায় রাগ প্রকাশ পায়। সিয়াম বলে ওঠে, ভাই, ওই শেহতাজ খান নাভানের পশমে পশমে বুদ্ধি, দেখবি শালা কোন দিক দিয়ে বাজিমাত করে দেয়। এবার আর চান্স নেই বন্ধু, রাজ্য ও রানী দুইটাই আমার কবজায়। সিয়াম যেন নিলয়ের কথাটা আমলে নিল না। ছেলেটা বলে ফেলল, ভাই মেয়ে মানুষেরা কখন কি করে ঠিক বুঝতে পারবে না। আর ওই শেহতাজ খান নাভানকে তো মেয়েরা এমনি পাগলের মতো চায়, সেখানে ওই মেয়ে যে এমন কিছু করবে না তার গ্যারান্টি আছে? নিলয় মুখে হাসি রেখে বলে, ভাই, তারা দুজন দুজনকে একদম পছন্দ করে না। আর আমি হেরার কানে এমন বিষ তুলেছি যা সাপ এসেও তুলতে পারবে না। তারপর হেরার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে। এবার সিয়ামও হাসে। মদ খেলে হয় চোখ লাল, কিস খেলে হয় ঠোঁট লাল, কট খেলে হয় পিঠ লাল, প্রেম করলে মন লাল। এখন বল, তুই কি খেলি? সৃজন ঠোঁট লাল করেছে, তুই কি করলি? বলে ফেল ফটাফট, এমন ঝং না করে। নাভানের কথায় গেয়ে ওঠে অধীর। সকালে ইজ্জত খাওয়া মেয়েকে দেখি, বিকেলেও তাকে দেখি, হলো রে হলো একি, রাতেও শোনো মেয়ে জেনে নিও তোমাকে দেখি, মান সম্মান খাইয়াছে রে আমার, মান সম্মান খাইয়াছে, ৭২ লাখ দেখে আমায় কলঙ্কিত করেছে। এক মনে গান গেয়ে যাচ্ছে। 2 দিন ধরে একই গান গেয়ে যাচ্ছে অধীর। নাভান আর সৃজনের বুঝতে বাকি নেই অধীরের সাথে কি হয়েছে। গত 2 দিন ধরে অধীরকে চুপচাপ থাকতে দেখে নাভান কথাটা বলে। 2 দিন ক্যাম্পাস অফ থাকায় বাসায় সময় কাটাচ্ছে অধীর। সে বাহিরে বের হচ্ছে না তার মান সম্মানের ভয়ে। যদি ওই মেয়ে সবাইকে বলে দেয় অধীরের কথা, তখন এ মুখ কিভাবে দেখাবে সে? আচ্ছা, মেয়েটা কিভাবে বর্ণনা করবে? মেয়েটা কি তাকে খচ্চর লোক বলবে? না, এসব ভেবে বেচারার অবস্থা কাহিল। এমন অনেক কাহিনী আছে যা আমরা বন্ধুদের সাথে বলে থাকি। ব্যাপারটা কার কাছে কেমন জানি না, কিন্তু আমার মতে ছেলে মেয়ে ক্লোজ বন্ধু থাকলে এর থেকেও গভীর কথা বলে ফেলি আমরা। একান্তই আমার মতামত। নাভান ড্যাম কেয়ার ভাব নিয়ে বলে, কাল থেকে ওই 2টো মেয়েকে খুঁজে বের করবি, আর বিবাহিত না হলে চান্স নিবি। নিজেদের সম্মান তো বাঁচবে এতে, তা না হলে ভবিষ্যৎ বউকে কি বলবি? আমার ঠোঁট ধর্ষণ হয়েছে আর আমার সম্পদ দেখে নিয়েছে। অধীর লাফ দিয়ে বলে ওঠে, না 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 না, ওই মেয়ে সামনাসামনি হলে লজ্জায় মরে যাব। শালি ইজ্জত খাওয়া মহিলা, আমার ইজ্জত খেয়ে দিছে। কাদো কাদো মুখ করে বলতেই সৃজন বলে ওঠে, শালা, তুই কোন সুখে 2 দিন ধরে গান গাইতেছিস, তাহলে আবার মেয়ে মানুষের মতো নেকাভাব ধরিস? ভাই, অতি সুখে বাপ্পারাজের মতো পাথর হতে চেয়েছিলাম, কিন্তু কেমনে জানি দিলদারের মতো কমেডি হয়ে গেলাম। অধীরের কথা শুনে সৃজন না চাইতেও হেসে ফেলে। এদিকে 2 বান্ধবী বদের হাড্ডিদের কাহিনী শুনে হেরা এই ঠান্ডায় আইস ব্যাগ মাথায় নিয়ে ঘুরছে। 10 মিনিট পাশে ছিল না, আর 2টাই এমন কাজ করেছে যা সমাজে গ্রহণযোগ্য না। হেরার চিন্তিত মুখ দেখে রুষা বলে, আমার কি হবে রে হেরা পাখি? সিনারি দেখার অপরাধী কি আমার জেল টেল হবে? শালি, তোর না সিনারি দেখার শখ, এবার মিটেছে শখ? আরে ওই রকম দেখিনি তো। রুষার কথায় হেরা কটমট করে বলে, হো, আরও দেখার ইচ্ছে ছিল মনে হয়। রোজ রুষার কথার পেছনে বলে ওঠে, একটু দেখে 1 ঘন্টা অজ্ঞান ছিলি, আর পুরোটা দেখলে 1 দিন থাকতি। শালি, তোর জন্য আমার এমন সর্বনাশ হয়ে গেল, তখন না চিল্লালে যেতাম না, আর ওই কানা লোকের সাথে দাক্ষাও খেতাম না। বেটা উঠে তো দৌড়, একটা থাপ্পড়ও মারার চান্স দেয় নাই। কথাটা খুব আফসোসের সাথে বলে রোজ, আর রোজও বুঝতে পারে এটা ইচ্ছেকৃত ছিল না। আমাদের বাস্তব জীবনের সাথে এমন অনেক কিছু হয় রাস্তাঘাটে যা একটা মেয়ের জন্য খুব খারাপ কিছু। অনেক সময় আমাদের হাতে কিছু করার থাকে না। ঢাকা শহরে বাসে আর ট্রেনে এমন কাহিনী দেখা যায় অহরহর। মেয়েদের গায়ের উপর পুরুষেরা পড়ে যায়, কখনো ইচ্ছাকৃত, কখনো ভিড়ের কারণে। আসলে মেয়েরা কোথায় সেফ? বাসায়? বাহিরে? কোথাও না আমার মতে। তাই মেয়েদের বলছি, নিজেদের কঠিনভাবে গড়ে তোলো, যাতে কোনো ছোট্ট বিষয় ভেঙে দিতে না পারে তোমায়, আর সাবধানের সহিত চলাচল করবে।
শীতের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সাধারণত ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস এবং শিশিরের ভেজা সবুজ ক্যাম্পাস নিয়ে এক শান্ত ও মনোরম পরিবেশ তৈরি করে, যেখানে শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনালের প্রস্তুতি নিতে নোট বই নিয়ে ব্যস্ত থাকে। টিএসি থেকে শুরু করে করিডোরগুলো প্রাণবন্ত হয়ে ওঠে, আর প্রকৃতিতে এক ভিন্ন স্নিগ্ধতা বিরাজ করে যা শীতের সকালকে বিশেষ করে তোলে। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশায় ঢেকে যায় ক্যাম্পাস, যা এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। সেমিস্টার ফাইনালে চাপ থাকায় ভোরের ঠান্ডা উপেক্ষা করে শিক্ষার্থীরা হাতে বই নোট নিয়ে ক্লাস ও লাইব্রেরির দিকে ছুটে চলে। হেরা, রোজ ও রুষা তিনজন ক্যাম্পাসে ঢুকতেই নিলয়ের ফোন আসে। হেরাফুল, কেমন আছো? মেয়েটাও মিষ্টি হাসি দিয়ে বলে, জি আলহামদুলিল্লাহ। হেরা, নিলয়ের এমন মোহনীয় ডাকে হেরা হাসে। আজ আমার আসতে একটু লেট হবে। কেন? আমার একটু কাজ আছে। ও আচ্ছা। চুপ রইল নিলয় ও হেরা। হেরা, তুমি আমায় মিস করবে না? উত্তরে কিছুই বলল না। সে মিস করবে? মেকি হাসি দিয়ে বলে, ফ্রেন্ডকে তো মিস করাই যায়। পুট 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 শব্দে কল কেটে যায়। ফ্রেন্ড, এই শব্দটা নিলয়ের কাছে এখন অসহ্য লাগে। আচ্ছা, মেয়েটা এমন কেন? সে কত কিছু বোঝাতে চায়, কিন্তু ওই মেয়ে বুঝতে চায় না। সে কি দেখতে খারাপ নাকি? মেয়েরা পাগল তার জন্য। আর এই মেয়ে ভালো করে তাকায় না অবধি। কল কেটে ছোট্ট একটা মেসেজ দেয়, নেটওয়ার্ক সমস্যা। হেরা মুচকি হেসে ফোন ব্যাগে রাখে। ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে হেরা, রোজ ও রুষা, অনেকেই রয়েছে আড্ডার মাঝে। বাইক থামিয়ে হেরাদের ক্লাসরুমে যায় নাভান। অধীর ঝিনুক সৃজন তার পিছু পিছু আসছে। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে এখনই সব ধ্বংস করে দিবে। সব জায়গায় খুঁজে অবশেষে একটা মেয়ের দেখানো মেয়েটাকে পিছন থেকে হাতে টান দিয়ে নিজের দিকে ঘোরায় নাভান। এই ঘোরানোটাই তার জন্য বোধহয় সবচেয়ে বড় ভুল ছিল। কয়েক মুহূর্ত চুপ থাকে নাভান, তারপর চোখ বন্ধ করে আবার খুলে। সবাই নাভানের চোখ দেখে আটকে ওঠে। ভয়ঙ্কর সুন্দর পুরুষকে সত্যি ভয়ঙ্কর রাগে দেখাচ্ছে, যা তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। হেরা হাতে আজ কাচের চুড়ি পরেছে, কিন্তু সেও নাভানকে দেখে রাগে ফেটে পড়ছে। হাতের চুড়ি ভেঙে যে তার হাতে ঢুকছে তা যেন রাগের কারণে টেরই পাচ্ছে না। হেরা রাগে কটমট করে বলে ওঠে, শেহতাজ খান নাভান স্বয়ং সামনে দাঁড়িয়ে, তা আজ আবার আপনি কোন কুরুচিপূর্ণ কথা বলতে এসেছেন? শুনুন, আগেই বলে রাখি, এই মেহরিমা ইসলাম হেরার সময় নেই আপনার কথা শোনার। নাভানকে এমন কটাক্ষ করে কথা বলাতে পাশ থেকে সবাই হা হয়ে তাকিয়ে আছে। মেয়ের সাহস আছে বলতেই হবে, যার দিকে তাকিয়ে কথা বললে বুক কাঁপে, আর এই মেয়ে নির্লিপ্তভাবে কথা বলছে। নাভান চোখ গরম করে তাকায়। হেরাকে উদ্দেশ্য করে বলে, অভিনয় তো ভালো পারিস, চেহারা সুন্দর তোর, সিনেমায় যোগ দিস না কেন? তুই মেন ক্যারেক্টারে চান্স পাবি, আমি শিওর। নাভান আরও শক্ত করে হেরার হাত চেপে ধরে। হেরা এবার তাতে দাঁত চেপে বলে, আমার হাত আপনার সম্পত্তি না যে এমনভাবে ধরবেন শেহতাজ খান নাভান। তোদের মতো মেয়েকে এই শেহতাজ খান নাভান ছুঁয়ে দেখা তো দূর তাকায়ও না অবধি। আর সম্পত্তি, তুই তো আমার টাইপ না। নাভানের সম্পত্তি হওয়া এত সহজ না। আমি তোদের মতো মেয়েকে ছুঁয়েও দেখি না। তাহলে এখন কে ধরেছে আমায়? আমি হাত ধরেছি, আর তুই যে কাল আমায় জড়িয়ে ধরেছিলি। হেরা এবার চুপ। নাভান প্লিজ ছেড়ে দে, মেয়েটার হাতে লাগছে, রক্ত পড়ছে। হেরার হাতের দিকে তাকিয়ে ঝিনুক বলে ওঠে, পড়ুক, তার শরীরের সব রক্ত ঝরে গেলেও আমার সম্মান ফিরবে না। এত টাকার লোভ? কত টাকা চাই তোর? ওই নিলয় কত টাকা দিয়েছে তোকে যে আমার সম্মান নষ্ট করলি? হেরাও কটমট করে বলে, ধুলো যতই উড়ুক, আসমানের গায়ে যেমন ধুলো মাখাতে পারে না, তেমনি আপনি যতই বাজে কথা বদনাম করেন না কেন আমার গায়ে লাগাতে পারবেন না শেহতাজ খান নাভান। এত যখন সম্মানবোধ তো কই ছিল সেদিন, যেদিন সবার সামনে আমায় জড়িয়ে ধরেছিস? হেরা কঠোরভাবে নাভানের দিকে তাকিয়ে বলে ওঠে, সেটা আমি ইচ্ছে করে করিনি। যদি জানতাম সেই ব্যক্তি আপনি, তাহলে একটা পাগলকে ধরতাম, তাও আপনাকে না শেহতাজ খান নাভান। আচ্ছা, হেরা কি তাকে ইনডিরেক্ট পাগলের থেকে নিচু বানিয়ে দিল না? হ্যাঁ, তাকে ধরতো না, কিন্তু পাগলকে ধরতো না, এটা যেন মানতে পারল না নাভান।
নাভান আরও চেপে ধরে হাতটা হেরার। এদিকে তিতিরের যেন অপমানটা নিজের গায়ে লেগেছে। তার হিরো নাভানকে এই মেয়ে অপমান করেছে। সে পেছন থেকে চুলের মুঠো ধরতে যাবে, তার আগে শক্ত একটা হাত সেটা আটকে দেয়। চোয়াল শক্ত, হাতের নীল রগ ফুলে ফেপে উঠেছে, সিল্কি চুলগুলো কপাল ছড়িয়ে আছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। রাগে তার পুরো ক্যাম্পাসের জিনিসপত্র ভেঙে ফেলতে ইচ্ছে করছে।